3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘর আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আলী, জাঙ্গালিয়া হাই স্কুল সিনিয়র শিক্ষক। তোমাদের হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায়ের ক্যাশ বুক নিয়ে আলোচনা করব অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, নগদান বই কি? নগদান বই হচ্ছে ব্যাংক এবং নগদ সংক্রান্ত লেনদেনগুলো নগদান বই অন্তর্ভুক্ত হবে। নগদান বই সাধারণত 4 প্রকার: 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই ও খুচরা নগদান বই। এই নগদান বইয়ের আইডিয়াটা এসছে সাধারণত নগদ লেনদেনের উপর ভিত্তি করে। নগদ লেনদেনগুলো সারাদিন সংগঠিত হওয়ার পর দিনের শেষে ব্যবসার সমাপ্তির সময় নগদ ব্যাংক এবং নগদ লেনদেনগুলো আমাদের জানা দরকার। সেই জন্য ক্যাশবুকটা আমরা ব্যবসায় লিপিবদ্ধ করি। ক্যাশবুক সাধারণত ব্যবসায় বাকি এবং বকেয়া লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় না, এখানে ব্যাংক এবং নগদ সংক্রান্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়। আজকে আমরা এই নগদান বইয়ের ইম্পর্টেন্সটা বা গুরুত্বটা আমরা আলোচনা করব। এক নাম্বার, 1 ঘর নগদান বই। 1 ঘর নগদান বই। 2 ঘর নগদান বই। 3 ঘর নগদান বই। সর্বশেষ খুচরা নগদান বই। প্রকৃতি অনুসারে বা বিচার্য বিষয় অনুসারে আরো এই 3-4 প্রকার নগদান বইয়ের পরেও নগদ প্রাপ্তি, নগদ প্রদান বই সংরক্ষণ করা হয়। অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলো ব্যবসায় নগদ সংক্রান্ত সংগঠিত হওয়ার পর নগদ অথবা ক্যাশ ব্যবসা থেকে যদি চলে যায় তাহলে সেটা নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে। আর যে সমস্ত লেনদেনগুলোর মাধ্যমে ব্যবসায় নগদ টাকা অর্জিত হয় বা ক্যাশে আসে, সেই সমস্ত লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদা অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা আমরা আজকে নগদান বই, 1 ঘর নগদান বইয়ের উপর একটা প্র্যাকটিস আমরা দেখব। তাহলে চলো আমরা নগদান বইয়ের উপর একটা প্র্যাকটিস করি। বন্ধুরা, আমরা 1 ঘর নগদান বইয়ের গড়টা ড্রয়িং করব। মনে রাখবে, তোমরা পরীক্ষার সময় গড়টা ড্রয়িং করবে, সেখানে গড়ের ড্রয়িং করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেই বিষয়গুলো তোমরা মনে রাখার জন্য চেষ্টা করবে। প্রথমত তারিখ, প্রাপ্তি, ডেবিট ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। তারপরে ডান দিকে হবে তারিখ, প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তাহলে চলো আমরা নগদান বইয়ের 10টা গড় অঙ্কন করি। বন্ধুরা, 10টা গড় আমরা অঙ্কন করব। 1 ঘর নগদান বই। ক, সৃজনশীল 1-এর বোর্ড বইয়ের সৃজনশীল 1-এর ক। বোর্ড বইয়ের সৃজনশীল 1-এর ক আমরা আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, নগদান বইয়ের বোর্ড বইয়ের নগদান বই 1 সৃজনশীল 1 আমরা আলোচনা করব। প্রথমত আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ব এবং পড়ার পর আমরা একটু ডিপলি থটনেসে যাব। ঢাকার ইসলামপুরের মেসার্স দেবলীনা বস্ত্রালয় এর 2017 সালের মে মাসের কয়েকটি লেনদেন। মে 1 প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। মে 4 কুমিল্লার তপুর ট্রেডার্সের নিকট
প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাট্টায় নগদে বিক্রয়। মে 10 পাবনা শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। মে 13 সজল ট্রেডার্স নিকটতে প্রাপ্তি 40,000 টাকা। মে 15 অগ্রিম দোকান ভাড়া প্রদান 30,000 টাকা। মে 20 মালিকের মেয়ের জন্য 2,000 টাকা কাপড় প্রদান। মে 25 এপ্রিল মাসের বিদ্যুৎ বিল প্রদান পরিশোধ 2,500 টাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা সৃজনশীল প্রশ্নটা পড়লাম এবং এই সম্পর্কে এখন আমরা আলাপ আলোচনা করব এবং সমস্যার সমাধান করব। তাহলে বন্ধুরা, প্রথম রিকোয়ারমেন্টে আমরা যদি চলে যাই, সেখানে রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনগুলো সাধারণ জাবেদা দেখাও। বন্ধুরা, অনগদ লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো নগদে সংগঠিত হয় না। আমি ইতিপূর্বে আমার লেকচারে বলেছিলাম যে সমস্ত লেনদেন নগদ অথবা ব্যাংকে সংগঠিত হবে সেই সমস্ত লেনদেনগুলি কেবল আমাদের নগদাঙ্গ অন্তর্ভুক্ত হবে। আমি পরিষ্কারভাবে আবারও বলছি তোমাদের স্মরণে বা জ্ঞাতার্থে, নগদ লেনদেনগুলো নগদাঙ্গে অন্তর্ভুক্ত হবে বা ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই প্রশ্নের রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে অনগদ লেনদেন, অর্থাৎ যেই সমস্ত লেনদেনগুলো নগদে সংগঠিত হয়নি আমরা সেই লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে বন্ধুরা, চলো আমরা প্র্যাকটিস সৃজনশীল 1-এর ক করতে যাচ্ছি। সৃজনশীল 1-এর ক প্র্যাকটিসে জাবেদা দেখাইতে বলা হয়েছে। তো চলো আমরা জাবেদা করি। আমরা আগেও জাবেদা সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছি পূর্বের ক্লাসগুলোতে। আজকে আমরা সেই প্রিভিয়াস কাজগুলো এখন আমরা করব। তাহলে জাবেদার ঘর কয়টি বন্ধুরা, তোমরা একটু মনে করতে পারছো? জাবেদার ঘর কয়টি? জাবেদার ঘর হচ্ছে 5টি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞান দীর্ঘদিন হিসাব বিজ্ঞানে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমার যতটুকু মনে হয়েছে যে হিসাব বিজ্ঞানের ব্যাখ্যা, আলোচনা, সংশ্লেষণ তোমরা করতে পারো ভালো, বা প্র্যাকটিস করতে গেলে দেখা যায় ঘরটা তোমরা মেমোরিতে আনতে পারছো না। বন্ধুরা, বারবার তোমরা ড্রয়িং করবে এবং প্র্যাকটিস করবে, খাতা কলমে প্র্যাকটিস করবে, তাহলে দেখা যাবে তোমাদের এই ক্লাসের পারফরমেন্সটা তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং তোমরা একটা ভালো নাম্বার পেয়ে তোমাদের স্কুল প্লাস তোমাদের কর্তৃপক্ষে সুনাম করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে জাবেদার 5টি ঘর। আবার কি কি ঘরগুলো আবার একটু ব্যাখ্যা করি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা বলেছিলাম যে যত টাকা ডেবিট হবে ঠিক সমপরিমাণ টাকাই ক্রেডিট হবে। তাহলে আমরা একটু কাজটা করি। বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং আমার সাথে তোমরা প্র্যাকটিস করো। চলো তাহলে আমরা প্র্যাকটিস করি। তারিখ, হিসাব এর নাম ও ব্যাখ্যা। তো বন্ধুরা, এখানে ব্যাখ্যা করতে গিয়ে আমরা যদি ছোট করতে পারি তাহলে কোনো সমস্যা নেই, তাহলে একটু ছোট করতে পারি। উপরে আমরা টাইটেলে লিখব মেসার্স দেবলীনা বস্ত্রালয়। মেসার্স দেবলীনা বস্ত্রালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করার আগে অবশ্যই টাইটেলটা সুন্দরভাবে লিপিবদ্ধ, টাইটেলটা অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে। তুমি কোন বিষয় প্র্যাকটিস করতে যাচ্ছ অবশ্যই সেই বিষয়টা তোমার পরিষ্কারভাবে খাতায় উপস্থাপন করতে হবে। বন্ধুরা, দেবলীনা বস্ত্রালয়ের সাধারণ জাবেদা। তাহলে আমরা কাজটা কি করছি? সাধারণ জাবেদা। জাবেদার মধ্যে অনেকগুলো কোয়ালিফিকেশন আছে, বাট আমরা এখন একটা নরমাল জাবেদা করতে যাচ্ছি। মেসার্স দেবলীনা বস্ত্রালয় সাধারণ জাবেদা।
বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা প্রাথমিক বই, যেখানে আমরা ব্যবসা বাণিজ্য সকালে ওপেন করার পর আমরা বিভিন্ন লেনদেন সংগঠিত হয়, সেখানে আমরা প্রাথমিকভাবে এই জাবেদার লেনদেনগুলো লিপিবদ্ধ করি। আজকে আমরা প্রাইমারি স্টেজে একটা বই সংরক্ষণ করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল 2010 তারিখে মে 10 2017 মে 10। দেখো বন্ধুরা, মে 10 তারিখের লেনদেনটা কি? পাবনা শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। বন্ধুরা, এই লেনদেনের মধ্যে তুমি কি দেখতে পেয়েছো নগদ কত উল্লেখ আছে? নিশ্চয়ই না। পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। নিশ্চয়ই এই লেনদেনটিতে নগদ কথার উল্লেখ নাই। আমরা আগেই বলেছিলাম আমাদের লেকচারে যে সমস্ত লেনদেনে নগদ কত উল্লেখ থাকবে, ব্যাংক সংক্রান্ত নগদ উল্লেখ থাকবে, সেখানেই কেবল নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। যেখানে নগদ উল্লেখ নাই সেখানে এটা বাকিতে সংগঠিত যে বলি এটা নগদান অন্তর্ভুক্ত হবে না। তাহলে যেহেতু আমাদের প্রশ্নটা ছিল অনগদ লেনদেন লিপিবদ্ধ করবে, তাহলে চলো আমরা সেই 10 নম্বর লেনদেনটা এখানে সম্পূর্ণ করি। তাহলে বাকিতে ক্রয়টা হচ্ছে ব্যয়জাত হিসাব। আমাদের হিসাব 5 প্রকার, তার মধ্যে ক্রয় হচ্ছে একটা ব্যয়জাত হিসাব। ব্যয় বৃদ্ধি যদি লুকাপেসিলি বলতেছেন যে ব্যয় বৃদ্ধি মানে ডেবিট, তাহলে ক্রয় দ্বারা ব্যয় বৃদ্ধি, ক্রয় সংক্রান্ত কার্যক্রম দ্বারা ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যবসার। আর লুকাপেসিলি বলতেছেন তার ব্যয় সংক্রান্ত হিসাবে বলতেছেন ব্যয় বৃদ্ধি মানে ডেবিট, আয় বৃদ্ধি মানে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বন্ধুরা আমার, নিশ্চয়ই তোমরা ক্রয় হিসাব ডেবিট কিভাবে হয়েছে, ক্রয়টা ডেবিট তোমরা বুঝতে পারলে। 5 প্রকার হিসাব আছে। ব্যয়জাত হিসাবে আমরা অন্তর্ভুক্ত রেট অ্যানালাইসিস করা হয়েছে যে ব্যয় কিভাবে ডেবিট। যদি ব্যবসায়িক কার্যক্রম সংগঠিত হওয়ার পর প্রতিষ্ঠানের ব্যয় অর্জিত হয় তাহলে এটি ডেবিট। তাহলে আমরা সেই অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা বলেছি ব্যয় হিসাব ডেবিট। যেহেতু এখানে প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করা হয়েছে শাহী বস্ত্র বিতান, অর্থাৎ শাহী বস্ত্র বিতান হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। কেউ যদি শুধু পাওনাদার হিসাব লিখে অলরাইট, কেউ যদি শাহী বস্ত্র বিতান another alternative things are okay, but both are right. You can choose or sundry debtors or শাহী বস্ত্র বিতান. Now we can write there পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বন্ধুরা, এটা হলো দায়বাচক হিসাব। দ্বিতীয় যে স্ট্যান্ডার্ডে আমরা এখানে আলোচনা করেছি, দ্বিতীয় স্ট্যান্ডার্ড হলো পাওনাদার হিসাব। দায় যদি বৃদ্ধি পায়, লুকাপেসিলি বলতেন দায় একটা হিসাব, দায় এক প্রকার হিসাব। যদি দায় বৃদ্ধি পায় তাহলে দায় ক্রেডিট, দায় যদি হ্রাস পায় তাহলে দায় ডেবিট। এখানে দায় বৃদ্ধি পেয়েছে, বাকিতে লেনদেন সংগঠিত হওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে আমরা এখানে পাওনাদার হিসাব ক্রেডিট করেছি। যেহেতু 10% বাট্টা লেনদেন হয়েছে, তাহলে আমরা একটা ন্যারেশন দিতে পারি। এখানে ন্যারেশনটা অবশ্যই ছোট হবে, কারণ ন্যারেশনটি নিজের মতো করে একটা শর্টকাট, ইটস এ সামারি। when you are thoughtness that you can say detail, explain why you can happen their transaction here. আমরা 10% বাট্টায় ক্রয়টা লিপিবদ্ধ করলাম। 10% বাট্টায় কাপড় ক্রয়। বন্ধুরা, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে ব্যাখ্যা বা ন্যারেশন যাই বলো, বাংলায় যদি আমরা বলি ব্যাখ্যা বা কারণ, ইংরেজিতে যদি বলি তাই ন্যারেশনটা কখনোই বড় লেখার দরকার নেই। আমি বোর্ডের একজন এক্সামিনার হিসেবে তোমাকে বলছি ব্যাখ্যাটা বড় করার দরকার নেই, কারণ বড় ব্যাখ্যার দরকার নেই। এই ব্যাখ্যাটা তোমার প্রয়োজন, কারণ তুমি কি জন্য লেনদেনটা সংগঠিত করছো সেই লেনদেনটা তুমি এখানে, সেই ব্যাখ্যাটা তুমি এখানে শর্টকাট উল্লেখ করো যে 10% বাট্টা কাপড় ক্রয়। তারপরের লেনদেন হচ্ছে 20। দেখো এখানে 20 নম্বর লেনদেন হচ্ছে মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় ক্রয়। বন্ধুরা, এই লেনদেনটি আমাদের ব্যবসায় কার্যক্রম হিসেবে পরিগণিত হয়নি। এটি একান্তই ব্যক্তিগত অথবা পার্সোনাল অ্যাক্টিভিটিস হ্যাপেন্ড দেয়ার। এটি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে মেয়ের জন্য 2000 টাকার কাপড় ক্রয় করেছেন, তাহলে এটি উত্তোলন হিসাব। আমরা আগেই বলেছি মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা
অথবা কোনো পণ্য উত্তোলন করেন ব্যবসা থেকে, সেটা উত্তোলন হিসাবে ডেবিট হবে। উত্তোলন মিন্স এক্সপেন্সেস, it's a business expenditure. Why expenditure increasing here? That so I can there write this. Okay. বন্ধুরা, এই উত্তোলন দ্বারা ব্যয় সংগঠিত হয়েছে ব্যবসায়। ব্যয় সংগঠিত হলে ব্যয় মানেই হচ্ছে ডেবিট। তাহলে যেহেতু মালিক মেয়ের জন্য কাপড় ক্রয়ের জন্য 2500 টাকা উত্তোলন করেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। এটি ব্যয় জাতীয় হিসাব, উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট কত টাকা? 2000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট 2000 টাকা। আর ক্রয় হিসাব, ক্রয় এখানে কমেছে, ক্রয় কমেছে, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে আমাদের টাকাটা ছিল 80,000, এক নম্বর লেনদেনে টাকাটা 80,000, যেহেতু 10% বাট্টায় লেনদেন হচ্ছে, 10% 80,000 টাকার উপরে 10% যদি আমরা করি, 10% বাট্টাটা বাদ দিই, তাহলে 8,000 টাকা আসে। 80,000 টাকা 8,000 টাকা মাইনাস করলে 72,000 টাকা আমাদের নিট ক্রয় পাওনাদার হিসেবে ক্রেডিট, 72,000 টাকা। তাহলে এই জাবেদাটি আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা যোগটা করব। বন্ধুরা, এই দশম শ্রেণীর যে রুল, সেই রুল অনুসারে যোগ করাটা আমাদের বাধ্যবাধকতা রয়েছে, যোগ করতে হয়। কিন্তু আপার ক্লাসে যোগ করা বাধ্যতামূলক নেই, তাই আমরা এটা যোগ করব। আর দুই দিকেই যোগফলটা সমান হবে, 72 আর হলো 2, 74,000 টাকা। তাহলে both side debit or credit are equal amount 74,000 টাকা। Now we can answer settle here. উত্তর 74,000 টাকা। বন্ধুরা, সৃজনশীল 1-এর নগদান বইয়ের সৃজনশীল 1-এর ক নম্বর প্রশ্নটা ইতিমধ্যেই আমরা সমস্যার সমাধান করতে পারলাম। এখন এই প্রশ্নটার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো ব্যাখ্যা থাকে, কথা থাকে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তাহলে বন্ধুরা, পরবর্তী সমস্যার সমাধান আমরা চলে যাই। খ নম্বর সমস্যাটা, শিক্ষার্থী বন্ধুরা, আমি সৃজনশীল 1-এর ক আবার রিভিউ করছি তোমাদের সুবিধার্থে। সুতরাং তোমরা বইটি খোলো এবং মনোযোগ সহকারে কাজটি খেয়াল করো। আমার ঘর আমার স্কুলে অষ্টম অধ্যায়ের হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের সৃজনশীল 1-এর ক, মেসার্স দেবলীনা বস্ত্রালয় সাধারণ জাবেদা। তারিখ সাধারণ জাবেদার ঘরে সাধারণত গড়কাটি 5টি, গড়কাটি 5টি। তাহলে আমরা 5টি গড় এখন ড্রয়িং করব। 5টি খতিয়ান পৃষ্ঠা। তাহলে গড় 5টা কি কি ড্রয়িং করছে আমরা এখানে একটু খেয়াল করো। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বন্ধুরা আমার 10 নম্বর সৃজনশীল 1-এর 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর প্রশ্নটা ছিল যে পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাটায় কাপড় ক্রয় 80,000 টাকা, 10% বাটায়। তাহলে ক্রয়টা হলো ব্যয়জাত হিসাব, ব্যয় সবসময় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। পাওনাদার হলো দায়জাত হিসাব, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট। যেহেতু এখানে দায় বৃদ্ধি পেয়েছে, দায় পাওনাদার হিসাব ক্রেডিট। বন্ধুরা, 80,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু 10% বাটা আছে। বাট্টা মানে হলো ছাড়, বাট্টা মানে হলো কম, বাট্টা মানে হলো ক্রয়ের মোট টাকা থেকে কম। তার মানে ক্রয়ের মোট টাকা থেকে কত পার্সেন্ট কম? 100 টাকা 10 টাকা। 100 টাকা যদি 10 টাকা কমে বন্ধুরা, 80,000 টাকা কত কমে? 8% কমে। 8% 80,000 টাকা, 8,000 টাকা, 10% 8,000 টাকা কমে। তাহলে 80,000 টাকা 8,000
10,000 টাকা চলে গেলে 72,000 টাকা দেয়। এই 72 আমরা মাল কিনছি 72,000 টাকা, টাকা পেমেন্ট হয়েছে 72,000 টাকা। কিভাবে পেমেন্ট হয়েছে? 10% টাকা আমরা ছাড় পেয়েছি, সেই হিসাবে আমাদের টাকা হয়েছে 72,000 টাকা। 20 নম্বর এইটা ছিল, প্রশ্নটা ছিল মালিক নিজে মেয়ের বস্ত্রের জন্য 2,000 টাকা উত্তোলন করে, তাহলে উত্তোলন হলে ব্যয়জাত হিসাব, ব্যয় হিসাব ডেবিট, উত্তোলনটা ব্যয়জাত হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয়টা এখানে ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, ক্রয়টা ক্রেডিট হয়েছে কত টাকা? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 2,000 টাকা কমপ্লিট হয়েছে, তাহলে 74,000 দুটো যোগ করলে দুটো সমান 74,000। যেহেতু উত্তর লেখা আমাদের বাধ্যতামূলক, নবম দশম শ্রেণীতে বন্ধুরা তোমরা মনে রাখবে নবম দশম শ্রেণীতে উত্তর লেখা বাধ্যতামূলক, সেহেতু আমরা উত্তর লিখেছে 74,000 টাকা। না আমরা এখন সৃজনশীল একের খ নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। খ নাম্বার প্রশ্নটা ছিল মে 4 তারিখের লেনদেনের জন্য ক্যাশ বুক প্রস্তুত। তাহলে আমরা ক্যাশ বুক সম্পর্কে একটু আলোচনা করব বন্ধুরা। ক্যাশ বুক কি, ক্যাশ বুক আমরা কেন প্রস্তুত করব ইত্যাদি বিষয়ে আমরা একটু ব্যাখ্যা করব। বন্ধুরা আমার ক্যাশ বুক হচ্ছে একটা ব্যবসায়িক দলিল। ক্যাশ বুক কি? ব্যবসায়িক দলিল। ব্যবসায়িক দলিল শুধু ক্যাশ বুক নয়, ক্যাশ বুক ছাড়া আরো অনেকগুলো প্রসেস রয়েছে যেগুলো ব্যবসায়িক দলিল হিসাবে খ্যাত। যেমন ক্যাশ বুক, প্রথমটা আমরা লিখব ক্যাশ বুক। ব্যবসায়িক দলিলগুলো কি? এক নম্বর হলো একের খ ব্যবসায়িক দলিলগুলো। এক নম্বর হলো ক্যাশ মেমো। ক্যাশ মেমো এটা একটা দলিল, ব্যবসায়িক দলিল। 2 নম্বর হলো চালান। 3 নম্বর হলো ভাউচার। 4 নম্বর হলো ডেবিট নোট। 5 নম্বর হলো ক্রেডিট নোট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা ব্যবসায়িক দলিল নিয়ে কথা বলবো এখন। অনেকগুলো ব্যবসায়িক দলিল আছে, কিন্তু এই প্রবলেমের মধ্যে সৃজনশীল একের প্রবলেমে বলা হয়েছে ক্যাশ বুক নিয়ে। ক্যাশ বুক নিয়ে আলাপ করার আগে আমাদের ব্যবসায়িক দলিলগুলি সম্পর্কে একটা সম্যক ধারণা দরকার। পরিষ্কার ধারণা যদি না থাকে তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য জীবন যাপন পরিচালনার ক্ষেত্রে একটা পরিষ্কার ধারণা ব্যাখ্যা করতে পারবো না। তাই আমরা একটু এই বিষয়গুলো আলোচনা করা প্রাসঙ্গিক মনে করছি। বন্ধুরা, ক্যাশ বুক একটি ব্যবসায়িক দলিল, চালান একটা ব্যবসায়িক দলিল, ভাউচার একটা ব্যবসায়িক দলিল, ডেবিট নোট একটা ব্যবসায়িক দলিল, ক্রেডিট নোট একটি ব্যবসায়িক দলিল। এই দলিলগুলো আমরা কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব? প্রথমত হলো মালের মালিকানা ব্যবসায়ী নিজে, কিন্তু মালটা যখন হস্তান্তর করা হয়, ক্রেতার কাছে যখন হস্তান্তর করা হয়, কোন বলে হস্তান্তর করা হবে? সে যেই বলে তিনি হস্তান্তর করবেন, মালের মালিকানা হস্তান্তর করবেন অর্থের বিনিময়ে, সেই প্রসেস হবে মেমো, ক্যাশ মেমো, চালান, ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। তাহলে মেমো নিয়ে আমরা কথা বলবো। মেমো, এই ক্যাশ মেমোটা নিয়ে আমরা প্রস্তুত করব, কিভাবে কথা বলবো, কিভাবে আমরা প্র্যাকটিসটা করব সেটুকু আমরা দেখি সবাই। চলো বন্ধুরা, আমরা আজকে ক্যাশ মেমো প্রস্তুত করি। আর ক্যাশ মেমো প্রস্তুত করার জন্য আমাদের খুব কঠিন কোনো সমস্যা হবে না, আমরা সহজভাবে এটা প্রস্তুত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল একের খ ক্যাশ মেমো, মেসার্স দেবলীনা বস্ত্রালয়, মেসার্স দেবলীনা বস্ত্রালয়। বন্ধুরা, এই মেসার্স দেবলীনা বস্ত্রালয় মনে করতে হবে নিজে, আমি নিজে এটার মালিক, তাহলে আমার ব্যবসার নাম হচ্ছে মেসার্স দেবলীনা বস্ত্রালয়। ইটস এ টাইটেল, ব্যবসায়িক টাইটেল। তাহলে এটা একটা অ্যাড্রেস, যেহেতু আমাদের বই দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে ইসলামপুর, ঢাকা। আমাদের ব্যবসাটা স্থাপিত হলো ইসলামপুর, ঢাকা।
বন্ধুরা, ব্যবসার অ্যাড্রেসটা তোমরা অবশ্যই খেয়াল করলা। আমরা এটা কি প্রস্তুত করতে চাচ্ছি? ক্যাশ মেমো। তাহলে ক্যাশ মেমো প্রস্তুত করতে গেলে আমরা এখানে লিখলাম ক্যাশ মেমো। আমরা এটা নজরে বিশেষ দৃষ্টি করার জন্য একটা ড্রয়িং করলাম, বাট ড্রয়িং করাটা বাধ্যতামূলক নয়, ইটস এ সুন্দরের জন্য আমরা একটা কাজ করলাম। যেহেতু কমার্সটা হচ্ছে বিজনেস স্টাডিটা হচ্ছে বিজনেস স্টাডি শাখাটা হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্সের সমন্বয়ে, আর্ট অ্যান্ড সায়েন্সের সমন্বয় এটা করা হয়েছে। সুতরাং আর্ট অ্যান্ড সায়েন্স সুন্দর এবং বিজ্ঞান ভিত্তিক। লুকা পেসিলিও আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন হিসাব বিজ্ঞান সংক্রান্ত, উনি সায়েন্সের উপরে ডিপেন্ড করে সায়েন্স ভিত্তিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আর্ট হচ্ছে সুন্দর, আমরা যখনই যেটা করব যেন সুন্দর পরিচ্ছন্নভাবে করি। সুতরাং আমাদের এখানে আর্ট অ্যান্ড সায়েন্সের একটা কম্বিনেশন থাকতে হবে বন্ধুরা আমার। তাহলে আমি ড্রয়িংটা করার আগে এই ক্যাশ বুকের ডান সাইডে আমরা তারিখ লিপিবদ্ধ করব। ডান সাইডে কি লিপিবদ্ধ করব? তারিখ। আজকের তারিখটা হচ্ছে আমরা পরীক্ষার হলে যেদিন যে তারিখ থাকবে ইউজ করতে পারি, প্রিভিয়াস তারিখ আমাদের ইউজ করার দরকার নেই, আমরা একদম প্রেজেন্ট তারিখটা ইউজ করব। 17/8/2020। বন্ধুরা, আমরা তারিখের কথাটা বলছিলাম। আমার অনেক বন্ধুরা আছে যারা তারিখ নিয়ে কনফিউশন। নো, কোনো কনফিউশন নেই। আমি শুধু তোমার কাজটা খেয়াল করব। ইটস রাইট, you are all information are gathering here or settle here. তোমার সমস্ত তথ্য একটা ক্যাশ বুক প্রস্তুত করতে যেই সমস্ত তথ্যগুলো লাগে সেই সমস্ত তথ্যগুলো অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? এটা হলো ব্যবসায়িক দলিল। মালের হস্তান্তর করতে গেলে সেখানে কোন প্রতিষ্ঠান থেকে তুমি মালটা ক্রয় করেছে তার অ্যাড্রেস থাকতে হবে, তাহলে সবার উপরে সেই অ্যাড্রেসটা ইউজ করতে হবে। সেকেন্ড হবে ভাউচারের ডান পাশে তারিখ ইউজ করতে হবে। যেদিন তুমি মাল ক্রয় করবে ঠিক সেই তারিখটাই তোমাকে ব্যবহার করতে হবে। ওই প্রিভিয়াস তারিখ বা বিগত তারিখ ব্যবহার করার কোনো সম্ভাবনা নেই। তারপরে হাতের বাম সাইডে আমরা ইউজ করব ভাউচার নাম্বার। আমরা এই যে ভাউচারটা যে আমাদের ক্রেতাকে আমরা প্রদান করব, সেখানে ভাউচার একটা নাম্বার থাকবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যায় অনেক ধরনের জালিয়াতি, জালজুয়ারি, জোচুরি, বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। সেই অনিয়মকে প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই একটা ভাউচার নাম্বার ইউজ করতে হবে। বন্ধুরা, ভাউচার নাম্বার ইউজ করতে গেলে যার যে কোনো নাম্বার ইউজ করতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তাই আমরা একটা ভাউচার নাম্বার ইউজ করলাম 7। আজকের ভাউচার নাম্বার হলো 7। ভাউচার নং 7। যদি কোনো বন্ধু ইউজ করতে চাও 1 2 3 4 5, অল আর রাইট, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি শুধু তোমার প্রেজেন্টেশন ভাউচারের যে সমস্ত উপকরণগুলো বা ইকুইপমেন্টগুলো ইউজ করতে হবে, সেই উপকরণ বা ইকুইপমেন্টগুলো যথাযথ আছে কিনা আমি প্রথম এনশিওর হব। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ক্রেতার নাম, যিনি কিনেছে। ক্রেতার নামটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। ক্রেতার নামটা কি? ওকে, ক্রেতার নাম আমান। তার ঠিকানা 2,500। আচ্ছা, তাহলে আমাদের অ্যাড্রেস হয়ে গেল। এখন আমরা ক্যাশ বুকের ড্রয়িংটা করব। মনে রাখবে পুরো পৃষ্ঠাটাই হলো ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুকের কয়টা ঘর? 5টা। তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকা। প্রথমত আমরা লিখলাম তারিখ, বিবরণ, তারপর হলো দর, টাকা, তারপর হলো পরিমাণ, তারপর হলো টাকা। বন্ধুরা, মে 4 তারিখের লেনদেনটা নিয়ে আমাদের ভাউচার প্রস্তুত করার কথা ছিল। তাহলে 2017 মে 4, সেখানে ছিল ক্রয় হয়েছিল 10% বার্তায় ক্রয়। তাহলে ক্রয় 4 নাম্বার
ক্রয়টা হলো ক্রয় হিসাব কত টাকা ক্রয় হয়েছিল? ক্রয় হয়েছিল দর 200 টাকা। 200 টাকার দরে 150 200 টাকার দরে 150 পিস 150 গজ কাপড় 5% বাটায়, তাহলে দর ছিল 200, কাপড় ক্রয়ের পরিমাণ ছিল 150 গজ, আর 150 গজ কাপড় কিনতে গিয়ে 5% বাটটা দেওয়া হয়েছে। তাহলে 5% বাটটা যদি আমরা কাজটা করি, 150 টাকা দরে 150 গজ কাপড় 200 টাকা দরে আমাদের টাকা আসলো গুণ করলে 30,000 টাকা। 30,000 টাকার উপরে কারবারি বাট্টা পেয়েছিল কত পার্সেন্ট বন্ধুরা? 5%। 5% কারবারি বাট্টা, তার মানে হলো 100 টাকা 5 টাকা কম। তাহলে 30,000 টাকা কত কম আসে? ক্যালকুলেটর বাটনটা টিপ দিলে অবশ্যই তুমি হিসাবটা পেয়ে যাবে। তাহলে কারবারি বাট্টা 5% কত আসে? 1,500 টাকা। 1,500 টাকা আসলে আমাদের 1,500 টাকা 30,000 টাকা থেকে বিয়োগ দিলে 28,500 টাকা। তাহলে আমাদের বাজারটা এই ক্যাশ বুকটা হয়ে গেল। এখন আমরা ক্যাশ বুকের কিছু ফর্মালিটি আছে, সেই ফর্মালিটিটা আমরা মেইনটেইন করব। বন্ধুরা ফর্মালিটিটা একটু খেয়াল করো। কিছু কাজ বাকি আছে, সেখানে হলো যেমন ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, অবশ্যই এখানে একটা স্বাক্ষর ইউজ করতে হবে বন্ধুরা। স্বাক্ষর ইউজ না করলে আমাদের পণ্যের লেনদেন হয়েছে তা অপূর্ণ থেকে যাবে, কারণ স্বাক্ষর দিলে পণ্যের মালিকানা হস্তান্তরিত হলো, তাহলে আমরা একটা ক্যাশ বুক কমপ্লিট করতে পারলাম। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা সৃজনশীল 1-এর পরবর্তী নম্বর গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা আমরা সৃজনশীল 1-এর সর্বশেষ নাম্বার গ নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্র্যাকটিসটা হচ্ছে 1 গড় নগদান বই প্রস্তুত। 1 গড় নগদান বই গড় হচ্ছে 10টা। কয়টি? 10টা। কি কি খেয়াল করো। তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, টাকা, তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তার মানে এখানে 10টা গড় ইউজ করা হয়েছে। প্রথম ডেবিট সাইডে ডেবিট এবং ক্রেডিট সাইড ইউজ করা হয়েছে, তার মানে এখানে প্রাপ্তি, অর্থাৎ আমাদের ব্যবসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব যত প্রকার লেনদেন করে, লেনদেনের মাধ্যমে যদি নগদ টাকা ব্যবসায় আসে তাহলে প্রাপ্তি হয় আয়। সকল প্রকার প্রাপ্তি বলতে নগদ অর্থ সম্পদ প্রাপ্তি যদি হয় তাহলে আমরা কোথায় লিপিবদ্ধ করব? ডেবিট সাইডে, প্রাপ্তি সাইডে। আর যদি ব্যবসাতে নগদ টাকা চলে যায়, সেখানে আমরা লিপিবদ্ধ করব ক্রেডিট সাইডে, প্রদান সাইডে। বন্ধুরা আমার এই নগদান 1 গড় নগদান বইয়ের মধ্যে দুইটা দিকে আমাদের লক্ষ্য করতে হবে, প্রাপ্তি এবং প্রদান। তাহলে কি প্রাপ্তি কি প্রদান? এখানে হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। তাহলে বন্ধুরা আমরা নগদ অর্থ যদি পাই ব্যাংক অথবা নগদ অর্থ যদি আমরা পাই ব্যবসা থেকে, তাহলে সেটা আমরা ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আর যদি নগদ অর্থ আমাদের ব্যবসা থেকে চলে যায় তাহলে আমরা এটা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করব। বন্ধুরা আমার এখানে নগদান ব্যয় আমরা 10টা গড় ড্রয়িং করব। মনে রাখবে নগদান ব্যয় 1 গড় নগদান ব্যয় গড় কয়টি? 10টি। তাহলে 10টি গড় কি কি? তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, টাকা, তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তাহলে আমি আমার লেকচারের আগেই বলেছিলাম যে নগদ লেনদেন সংগঠিত হলেই কেবল নগদ আসবে। কেন নগদ লেনদেন এখানে আসবে? আমাদের ব্যবসা নগদ কত টাকা আসলো, কত টাকা গেল, এটা জানার জন্য অবশ্যই আমাদের নগদান বই প্রস্তুত করতে হবে। তাহলে চলো আমরা নগদ এন্ট্রিগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করি। প্রথমত লেনদেন হলো, দেখো এখানে প্রথমত মে 17-1 তারিখ আছে। চলো বন্ধু আমরা
অঙ্কটা প্র্যাকটিস করি। প্রথম মে 1 2017 মে 1 এখানে বলা হয়েছে যে প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক কথা হচ্ছে নগদ। প্রারম্ভিক কথা হচ্ছে কি নগদ। তাহলে নগদ টাকা কত তারিখে নিয়ে আসছিল? 1 তারিখে। প্রারম্ভিক টাকা নগদ প্রথম নিয়ে আসছিল 1 তারিখে 60,000 টাকা। তাহলে এটা ব্যালেন্স বিডি। প্রথম যেদিন টাকাটা নিয়ে আসবে সেই টাকাটা আমরা ব্যালেন্স বিডি নামে অন্তর্ভুক্ত করব ডেবিট সাইডে। আমাদের ব্যবসায় নগদ টাকা অন্তর্ভুক্ত হয়েছে বা আসছে, আগমন হয়েছে। তাহলে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা? ব্যালেন্স বিডি হলো 60,000 টাকা। খেয়াল করো বন্ধুরা আমার, 60,000 টাকা ব্যালেন্স বিডি। তারপরের তারিখে 4 তারিখে হয়েছিল বিক্রয়। কুমিল্লা তপু ট্রেডার্সের নিকট নগ প্রতি গজ 2,000 টাকা দরে 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাড়তায় নগদে বিক্রয়। যেহেতু এটা নগদে বিক্রয় হয়েছে সেহেতু আমাদের নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে। তাহলে কি নামে আয় হয়েছিল? কি নামে টাকা অন্তর্ভুক্ত হয়েছিল? বিক্রয় নামে। তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কত টাকা অন্তর্ভুক্ত ছিল? খেয়াল আছে কি? সেখানে তোমরা 5% বাট্টা দিয়ে 28,500 টাকা অন্তর্ভুক্ত করেছিলে। তাহলে 28,500 টাকা। 28,500 টাকা কিভাবে আসলো? প্রতি গজ 200 গজ, প্রতি গজ 150 টাকা। তাহলে গুণ করলে 30,000 টাকা। তার মানে 5% বাট্টা দিয়েছে। তাহলে 5% বাট্টা যদি আমরা বাদ দিই তাহলে 1,500 টাকা আসে। আর 30,000 টাকা থেকে 1,500 টাকা যদি মাইনাস করি কারবারি বাট্টা, তাহলে আমাদের 28,500 টাকা থাকে। তারপরের অঙ্কটা হচ্ছে 13 তারিখ। 13 তারিখে দেখো কি বলেছে? সজল ট্রেডার্সের নিকটে প্রাপ্তি। প্রাপ্তি মানে নগদ আমরা পাইছি। প্রাপ্তি মিনিংটা হচ্ছে রিসিভড, মিনিং হচ্ছে আমরা পেয়েছি। আর এট রিজেন্ট, এট প্রেজেন্ট আমরা পেয়েছি। তাহলে দেনাদার অর্থাৎ সম্পদ, যার কাছ থেকে পাচ্ছি সে আমাদের সম্পদ। তাকে ইংরেজিতে বলে সানডি ডেটর্স। বাংলায় যদি আমরা বলি তাহলে সেটা দেনাদার, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা নগদ পেয়েছি। নগদ কথা লাগা যাবে না, দেনাদার হিসাবে লিখতে হবে। তাহলে এটা 13 নম্বর হলো দেনাদার হিসাব। দেনাদার হিসাব কত টাকা পেয়েছি? 40,000 টাকা। 13 তারিখে লেনদেন আমরা পেয়েছিলাম 40,000 টাকা বন্ধুরা। তারপরে দেখো মে 17 তারিখ 15 তারিখে আমরা পেয়েছি অগ্রিম ভাড়া। 15 তারিখে আমরা অগ্রিম দোকান ভাড়া প্রদান করছি। তার মানে আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে। চলে গেলে কোন সাইডে? ক্রেডিট সাইডে। তাহলে 2017 মে কত? 15 মে 15 অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব। এটা হিসাব লিখতে হবে। অগ্রিম ভাড়া হিসাব কত? 30,000 টাকা। তারপরে 25 নম্বর হলো বিদ্যুৎ বিল বকেয়া ছিল 2,500 টাকা। তার মানে এটা আমাদের দায়। মে 25 প্রদান করতে হবে। 25 বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল বকেয়া কত? 1,500 টাকা। বকেয়া 1,500 টাকা। আমি যোগ ফেলেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের অঙ্কটা মোটামুটি এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে চলো আমরা যোগফল নিয়ে একটু কাজ করি। আমরা নগদান বইয়ের যোগফলটা কিভাবে করব? আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে অনেক ধরনের কনফিউশন লক্ষ্য করা যায়। কোনো কনফিউশনে, নো কনফিউশন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাবিলিটি অন অ্যাকাউন্টিং, বাট ইউ ক্যান ট্রিটমেন্ট রাইট ওয়ে। নাও দেখো, এই ডেবিট সাইডের টাকা তুমি একটু খেয়াল করে দেখো বন্ধুরা, ডেবিট সাইডের টাকার অঙ্কটা কিন্তু বেশি। বন্ধুরা আবার বলছি, তোমরা দেখো ডেবিট সাইডের টাকার অঙ্কটা বেশি আর ক্রেডিট সাইডের টাকার অঙ্কটা তুলনামূলকভাবে কম এবং ছোট। যে সাইডের টাকার অঙ্ক বেশি ঠিক ওই সাইডে তুমি যোগফল করবে। তাহলে দেখো 60,000 যোগ 2 লাখ না 28,500, 60,000 যোগ 28,500 যোগ 40,000, 1,28,500। এই 1,28,500 ডেবিট সাইডে বসাবে, ক্রেডিট সাইডে বসাবে। দেন তারপর কাজ হচ্ছে বাম সাইডে, ডান সাইডে যে ক্রেডিট টাকাগুলো আছে 3,000, 2,500 যোগ করলে কত হয়? 5,500।
28,500টাতে 28,000, এটা 30,000 না, 30,000 আর 2,500, সরি 30,000 আর 2,500 যোগ করলে 32,000। 32,000 টাকা যদি 1,28,000 টাকাতে চলে যায় তাহলে কত থাকে? 96,000। এই 96,000 টাকা ডেবিট দিকে বেশি তাই নিচে লেখা হয়েছে, আর ক্রেডিট দিকে শর্ট তাই উপরে লেখা হয়েছে। বন্ধুরা 30,000 যোগ 2500 যোগ 96 যোগ করলে 1,28,000। এখন আমাদের ব্যালেন্স বেশি হয়েছে কোন দিকে? ডেবিট দিকে, তাই এটা ডেবিট দিকে নিচে আর ক্রেডিট দিকে উপরে, শর্ট হয়েছে দিকে উপরে। তাহলে আমরা উত্তর লিখবো এখন উত্তর ডেবিট ব্যালেন্স 96,000 টাকা। আর এখানে লেখা হয়েছে, দেখো বাম সাইডে লেখা হয়েছে 2017 জুন 1 ব্যালেন্স বিডি। তার মানে এই ব্যালেন্স বিডিটা আমরা ক্রেডিট দিকে সিডি করে নিয়ে গেছি। আর যে মাসে ব্যালেন্স হবে ওই মাস হবে যে মাসের অঙ্ক তার পরের মাসে 1 তারিখ। আবার আমি তোমাদের জন্য সুবিধার্থে রিভিউ করছি। এই তারিখ এবং বিডি লেখার সিস্টেমটা কি? তারিখটা লেখার সিস্টেম হচ্ছে যে সাইডে ব্যালেন্স বেশি হবে ওই সাইডে হবে যে মাসের অঙ্ক তার পরের মাসের 1 তারিখ। যেমন আমাদের অঙ্ক রয়েছে জুন মাস মে মাসের 1 তারিখ, মে মাসে। সুতরাং যেহেতু ব্যালেন্স আমাদের ডেবিট দিকে বেশি আছে তাহলে পরের মাসের 1 তারিখ কি? জুন 1 ব্যালেন্স বিডি। এই ব্যালেন্সটা যেখানে শর্ট আছে, এখানে শর্ট আছে ক্রেডিট সাইডে, এই শর্ট ব্যালেন্স এখানে আসবে যেই মাসের অঙ্ক ওই মাসের সর্বশেষ তারিখ। তাহলে মে মাসটা কয় তারিখে শেষ? 31 তারিখে শেষ, এই জন্য মে 31 ব্যালেন্স সিডি। বন্ধুরা এই হলো আমার স্কুলে আমার ঘরে আমার স্কুল। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করার আগে আমি অবশ্যই বাড়ির কাজ দেব। সেটি হলো বাড়ির কাজ হলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কিত ধারণা লাভ করা, এবং মেইন বইটা অবশ্যই তোমরা পড়বে এবং পরবর্তী ক্লাসে আমি এটি নিয়ে কাজ করব। তাহলে চলো আমরা বাড়ির হোমওয়ার্কটা দিয়ে দিই। বন্ধুরা তোমরা পরবর্তী ক্লাসের হোমওয়ার্কটা নিয়ে যাও। আমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক নগদ প্রাপ্তি জাবেদা। 1 নম্বর হলো নগদ প্রাপ্তি জাবেদা। 2 নম্বর হলো নগদ প্রদান জাবেদা। এই সম্পর্কে তোমরা অবশ্যই বোর্ড বইটা পড়বে। তার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আবার ক্লাসে যোগদান করব এবং সেই সম্পর্কে আলোকপাত করব এবং প্রশ্ন সমস্যাগুলো সমাধান করবে। বন্ধুরা আজকে আবারও আমি তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমার ঘর আমার ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে শিক্ষা আমাদের প্রথম চাওয়া, শিক্ষা আমাদের জীবনমান উন্নয়নের চাবিকাঠি। তাই চলো আমরা শিক্ষাকে সত্যি বাস্তবে ব্যবহারযোগ্য করে পড়াশোনা করি, বইয়ের সাথে সম্পর্ক করি। ধন্যবাদ। খোদা হাফেজ।